বাড়ির আনাচে কানাচে আনন্দের হাট বসেছে যেন। ছোট বড় সবার মনেই আজ খুশির জোয়ার। খুশির ভাটা পড়েছে কেবল বাড়ির মোজ গিন্নি সায়রার মুখে। মেয়েটাকে দূরে সরিয়ে রাখতে রাখতে এতটাই দূরে সরে গেছে যেন একই বাড়িতে অপরিচিত একজন। এ দুয়ো তো একদিনে তৈরি হয়নি, বছরের পর বছরের অবহেলায় তৈরি হয়েছে। সায়রা বেগম হাতে একটা ফটো বুক, যাতে ছড়িয়ে ছিটিয়ে আছে পরিবারের প্রতিটা সদস্যের ছবি। পাতা উল্টাতে উল্টাতে চোখ আটকায় একটা বাচ্চা মেয়ের ছবিতে। এক মনে তাকিয়ে থাকে ছবিটির দিকে, কড়া নাড়ে অতীতের দরজায়। এই তো সেদিন সায়রা খবর অনুভব করতে পারল তার মাঝে নতুন এক সত্তার উপস্থিতি। কেটে যায় 9টা মাস, কোল জুড়ে আসে ফুটফুটে এক রাজকন্যা। হাসে খেলে কেটে যায় 4টা মাসের মধ্যেই আবারও বুঝতে পারে সে আবারও মা হতে চলেছে। এরপর থেকেই ধীরে ধীরে তার রাজকন্যা মিশকাতের সিরাত প্রতি টানটা কমে আসে। দিন দিন বাচ্চা কান্না, রাত জাগা তার কাছে বিরক্তির কারণ হয়ে ওঠে। সে তিক্ততা এতটাই বেড়ে যায় যে তার ওইটুকু বাচ্চার গায়ে হাত পর্যন্ত তুলতে দুবার ভাবে না। প্রেগন্যান্সির সময় যত বাড়তে থাকে সিরাতও বড় হতে থাকে। হাত পা ছুটতে শিখে তখন মাঝে মাঝেই সায়রা বেগমের পেটে লাথি বসিয়ে দিত, যা সহ্য করতে না পেরে ঠান্ডা ফ্লোরে রেখে দিয়ে ঘুমিয়ে থাকে। কাঁদতে কাঁদতে বাচ্চাটার গলা বসে যায়। ঘরের দরজা বন্ধ থাকায় কেউ টের পায় না সে কান্নার আওয়াজ। সন্ধ্যায় যখন বড় যা রুবিনা দরজার বার কয়েক কড়া নাড়ে, সায়রা ভারী শরীর নিয়ে উঠে দরজা খুলে দেয়। রুবিনা ভিতরের দৃশ্য দেখে আঁতকে উঠে সাথে সাথে বাচ্চাটাকে তুলে বুকে জড়িয়ে নিয়ে সায়রার গালে সজোরে চড় বসায়। বাচ্চাটার পুরো শরীর বরফ হয়ে গেছে। রুবিনা, তুমি কি মানুষ? এতটুকু একটা বাচ্চাকে এভাবে ঠান্ডার মধ্যে ফ্লোরে শুইয়ে রেখেছ? সায়রা ছলছল চোখে বলে, ও কাঁদে কেন? একটুও শান্তি দেয় না, তাই ফেলে রেখেছি। রুবিনা, ও খিদেতে কেঁদেছে, খাওয়ালেই তো শান্ত হয়ে যায়। মা হয়ে এতটুকু বোঝো না? কেমন মা তুমি? আবার পেটে আর একটা ধরে বসে আছো। ধরো, খাওয়াও ওকে, খাইয়ে দাও, আমি নিয়ে যাব এসে। সায়রা, নিয়ে যাও তুমি। সারাদিন এত খিদা লাগে ওর, রাখবো না, আমার কাছে নিয়ে যাও ওকে। রুবিনা, ও বাচ্চা, ওকে নিয়ে আমি কি খাওয়াবো? একটু খাইয়ে দাও, আমি নিয়ে যাব বললাম তো। সেদিন সায়রাকে জোরাজোরি করলেও সে খাওয়ায় না। এরপর থেকে সিরাতকে তার থেকে দূরে রাখা হয়। যখন মন ভালো থাকে তখন মেয়েকে বুকে জড়িয়ে রাখে, আর যখন মন খারাপ থাকে তখন মেয়েকে চোখেও দেখতে পারে না। তখন থেকেই একটু একটু করে ফর্মুলা খাওয়ানো শুরু করে। দিন দিন তার মানসিক স্বাস্থ্যে অবনতি ঘটে। পরিবারের লোকজন বুঝতে পারে সে মানসিকভাবে অসুস্থ। সারাহর জন্ম হয়। এবার সারার দিন কাটে ছোট মেয়ে সারাকে নিয়ে, আর সিরাত বড় হতে থাকে বড় মা রুবিনার কাছে। এভাবেই 8টা বছর কাটে। রুবিনা হঠাৎ মৃত্যুতে আবারও সব এলোমেলো হয়ে যায়। সিরাত আবারও একা হয়ে যায়। মায়ের কাছে যায় একটু আদর খুঁজতে, কিন্তু মা ততদিনে একদম তার পর হয়ে গেছে। এরপর আতিয়া এলো, মেয়েটার একটা সঙ্গী হলো। তার মা পর তো পুরোই হয়ে রইল। বর্তমান দরজার ক্রমশ করাঘাত বৃদ্ধি পায়। সায়রা বেগম অ্যালবামটা বিছানায় রেখে দরজা খুলে দেয়। বাইরে দাঁড়িয়ে আছে তার বড় মেয়ে সিরাত, হাতে একটা লাল খয়েরি বেনারসি। কাসুমাসু মুখ করে দাঁড়িয়ে আছে সায়রা। কিছু বলবি? সিরাত, আসল আম্মু, এই শাড়িটা একটু পরিয়ে দিবে? সবাই যার যার কাজে ব্যস্ত। ছোট মায়ের পরিয়ে দেওয়ার কথা ছিল, সে তোমার কাছে পাঠিয়েছে। দিবা পরিয়ে? সায়রা, আসো ভিতরে। সিরাত শাড়ি নিয়ে ভিতরে ঢুকে। সায়রা বেগমও রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আলগো সেই অ্যালবামটা সরিয়ে রাখে তোশকের নিচে। সিরাতকে বলে,
ওয়াশরুম থেকে বাকি জিনিসগুলো পরে আসো। মায়ের কথা মতো সে ওয়াশরুমে চলে যায়। আনুষাঙ্গিক জিনিসগুলো নিয়ে সায়রার আজ মেয়ের প্রতি রাগ হচ্ছে না, বিরক্ত আসছে না। আজ পূর্বের ন্যায় সেই মা অনুভব হচ্ছে। সিরাত বেরিয়ে আসে গায়ে ওড়না পিছিয়ে, কোনো মতে টেনে টুনে মায়ের সামনে এসে দাঁড়ায়। সায়রা বেগম শাড়িটা তুলে যত্ন সহকারে মেয়ের শরীরে জড়িয়ে দিতে থাকে। সিরাত আর চোখে বারে তাকায় সায়রা বেগমের দিকে। সায়রা, শরীরে তো হাড় ছাড়া কিছুই নেই, ব্লাউজটা পরেছ তাও কি ঢিলা, একটু দু সাইড থেকে সেলাই দিয়ে নিলেও তো পারতে। সিরাত, আসলে তখন তো বুঝিনি, দর্জি তাড়াহুড়ো করে বানিয়েছে, কাল সন্ধ্যায় ভাইয়া গিয়ে নিয়ে এসেছে, পরে দেখিনি তখন, এখন তো চাপানো সে সময়ও নেই। সায়রা, কোন কাজ তোমার বুঝে থাকে? এমন একটা দিন নেই এত হেলা ফেলা, শাড়ি পরানো শেষ। সায়রা বেগম একটু দূরে দাঁড়িয়ে মেয়ের মাথায় থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নেয়। কোমর সমান চুলগুলো একটা কাঁটার সাহায্যে আটকে রাখা, সাজসজ্জাহীন ফর্সা শরীরটা যেন ফুটে উঠেছে। মনে মনে মাশাল্লাহ বলতেও ভুল করে না। সায়রা, আয়নায় দেখো ঠিকঠাক আছে কিনা। সিরাত আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে, নিজের এই নতুন রূপ দেখে নিজেই চমকে যায়। সে আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে যায়। এতক্ষণ পর সায়রা বেগমের মেয়ের প্রতি রাগ হয়। কত বড় বেয়াক্কেল, যার আজ বিয়ে সে কিনা বিয়ের শাড়ি পরে বাড়ির মধ্যে টই টই করবে। সিরাত মায়ের রুম থেকে বের হয়ে আশপাশটা দেখে নেয়। না, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এই সুযোগে সে স্যুট লাগায় নিজের ঘরে। এখনও তার সাজসজ্জা করা বাকি, সেগুলোর জন্য নিজের রুমে যেতে হবে। শাড়ি পরে ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। দোতলার করিডোরে উঠতেই কারো মুখোমুখি হয়। সে আর কেউ না, তারই হবু বর রওনক শিকদার। এক বাড়িতে বিয়ে হলে এই সমস্যা, আসতে যেতে কপালে কপালে বাড়ি খেতে হয়। সিরাত মনে মনে বিরক্ত হয় এটা নিয়ে, মুখে কিছু বলে না। এদিকে এই প্রথম বোধ হয় রওনক শিকদারের মনের ভিন্ন কোনো অনুভূতির আভাস পাওয়া যায়। এক মুহূর্তের জন্য শ্বাস তার গলায় আটকে গেছে যেন। সে তো রওনক শিকদার, নিজের অনুভূতিতে লাগাম টানতে জানে সে। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সিরাতের উদ্দেশ্যে বলে, এইভাবে বাড়ির মধ্যে ঘোরঘোর করছো কেন? কথায় মানুষ বাড়ি আসে বউ দেখতে, কিন্তু এখানে তো দেখছি বউ স্বয়ং ঘুরে ঘুরে নিজেকে দেখিয়ে বেড়াচ্ছে। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। সে মাথা নিচু করে বলে, সিরাত, আমি আম্মুর কাছে শাড়ি পরতে গেছিলাম, জানতাম নাকি এভাবে সামনে পড়ে যাব। রওনক সোজা ঘরে যাবে, এই নিচু মাথা যেন বাসর ঘরে ঘোমটা তোলার আগে আর উঁচু না হয়। আর একটা কথা, এই রূপে যেন আর কেউ না দেখে বলে সে দ্রুত পাশ কাটিয়ে চলে যায়। এখানে বেশি সময় থাকা মানে বিপদ। সন্ধ্যা তখন 7টা, বাড়ির মেয়েরা তখন বউ সাজাতে ব্যস্ত। যত দ্রুত সম্ভব বউ নিয়ে যেতে হবে স্টেজে। বাড়ির বউরা তাড়া দিচ্ছে। জোহরের পরপর কাবিনের কথা থাকলেও কিছু জটিলতার কারণে তা রাত 9টায় ঠিক করা হয়েছে। রওনক নিজ রুমে বসে তৈরি হচ্ছে। সাধারণ একটা পাঞ্জাবি জড়িয়েছে গায়ে। এই তো আর কিছু সময়ের পর সারা জীবনের জন্য জুড়ে যাবে অন্য একটা মানুষের সাথে। মুছে যাবে আবেগের একটা মানুষ আর অস্তিত্ব। ভাবতে ভাবতে তৈরি হয়ে নেয়। আয়নার সামনে যে নিজেকে একবার দেখে নেয়। কিছুটা সময়ের পর আর তাকে শুধু নাহিলের বাবা নয়, অন্য একজনের স্বামী হয়ে যাবে। আর তো কিছুটা সময়ের পর রওনক শিকদারের সব কিছু বদলে যাবে। সারা, আপুরে এই প্রথম তোকে এত সুন্দর লাগতেছে রে, আমি পাগল হয়ে যাচ্ছি। মিথিলা, না জানি অন্য কারো কি হয়। হাই সিরাত, চুপ করাবা তোমরা, মুখ খুললেই যত দুনিয়ার বাজে কথা। ইলা, বুঝো না ভাবি, আসলে বান্ধবী আমার একটু আধটু লজ্জা পাচ্ছে, তাই না বান্ধবী? সিরাত, সরবি চোখের সামনে দিয়ে তুই।
হাসি মজার মাঝে তারা বউ নিয়ে হাজির হয় বাগানের তৈরি স্টেজের কাছে। আরাফাত চৌধুরী মন ভরে দেখেন মেয়েকে, কতটুকু মেয়ে তার, আজ নাকি তার বিয়ে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল। সিরাতকে পরানো হয়েছে খয়েরি ও গোল্ডেনের মিশ্রণে একটা বেনারসি, যা সাধারণত বাঙালি মেয়েরা বিয়েতে পরে। সাথে হালকা কিছু গয়না, চুলগুলো সাধারণ খোপা করে কিছু ফুল গুজে দেওয়ার সাথে আছে লাল দপাট্টা। রণব সে ইতিমধ্যে স্টেজে উপস্থিত, তার পাশেই তার ছেলে নাহিল। আজ যেন এক মুহূর্তের জন্যেও কাজ ছাড়া করতে চাইছে না। নাহিল সিরাতকে দেখে বলে ওঠে, ওয়াও বাবা, দেখো কি সুন্দর লাগছে মিশু ফুপিকে, একদম বউ বউ। পাশ থেকে রায়হান বলে, আরে বেটা, ওইটা একটু পর তোর মা হয়ে যাবে। ফুপি ফুপি না করে মা বলা শুরু কর। রণব বিরক্ত হয় তার কথায়। কী ধরনের কথা বলছিস রায়হান? ও একটা বাচ্চা। রায়হান, রাখ তোর বাচ্চা। বউ দেখ, একদম হার্ট অ্যাটাক করা সুন্দর। মাশরাফি, সে রায়হান ভাই, ভাবি পাশে থাকতে আপনি পরের বউয়ের সৌন্দর্য দেখে হার্ট অ্যাটাক করবেন? ভাবিকে বলতে হয় দেখছি। রায়হান, এই ছোট ভাই, তুমি উল্টা মিনিং বের করতেছো কেন? আমি তো মজা করে বলছি। ওর কপাল দেখে আর হিংসে হচ্ছে, বুঝছো না? তাদের কথা শুনে রণব তাকায় সেদিকে। সত্যিই আজ মেয়েটাকে অন্য দিনের তুলনায় একদমই আলাদা লাগছে। দম বন্ধ করার মতো সুন্দর। লাল শাড়িতে মুখের ওপর এক হাত ঘোমটা দেওয়া এগিয়ে আসছে তার নববধূ। সে নিজেকে নিজেই প্রশ্ন করে, সবসময় কি মেয়েটাকে এমন লাগে? ভেতর থেকে কেবল একটাই উত্তর আসে, কই কখনো তো সেভাবে খেয়াল করে দেখাই হয়নি তার। সিরাতকে বসানো হয় তার অপর পাশে পর্দার ওপারে। দুজনের মাঝে দূরত্ব রাখে বসেন কাজী। রণফের পাশে আজমল শিকদার, নাহিল, ইশতিয়াক, রায়হান। সিরাতের পাশে আরাফাত শিকদার, রামিম, আতিয়া, মিথিলা। তাদের থেকে একটু দূরে সায়রা বেগম। ইশতিয়াক এগিয়ে এসে কাজীকে বিয়ের কাজ শুরু করতে বলেন। কাজী বিয়ের কাজকর্ম শুরু করেন। প্রথমে কনের দিক এগিয়ে এসে তাকে উদ্দেশ্য করে বলে, আপনি কি আজমল শিকদারের পুত্র রণব শিকদারকে 5,30,000 টাকা মোহরানা ধার্য করে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে স্বেচ্ছায় রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। সিরাত খানিক সময় নেয়। তার পৃথিবী দুলে উঠে, যেন চোখ ছলছল করে ওঠে। পাশ থেকে আরাফাত শিকদার তার এক হাত চেপে ধরে। সে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকায়, দূরে থাকা সায়রার দিকে তাকায়। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়ের দিকে। মেয়ের চোখের ভাষা বুঝেও যেন বোঝার ভান করে থাকেন। তার মা আজও সেই পরের মতোই আচরণ করল। আতিয়া বেগম এগিয়ে এসে চেপে ধরে অপর হাত, চোখের ইশারায় আশ্বাস দেন। কাজী আবারও বলে, রাজি থাকলে বলুন কবুল। সিরাত এবার সময় ব্যয় না করেই বলে, আলহামদুলিল্লাহ কবুল আতিয়া। 3 বার বলতে হয় মা। সিরাত মাথা নেড়ে আরও 2 বার উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ কবুল বলে চোখ বুজে নেয়। চোখে আটকানো পানি ছেড়ে দেয়। আরাফাত শিকদার মেয়েকে বুকে জড়িয়ে নেয়। কাজী এগিয়ে যায় বরের কাছে। তাকে উদ্দেশ্য করে বলে, আজমল শিকদারের পুত্র রণব শিকদার, আপনি কি আরাফাত শিকদারের কন্যা মিসকাত শিকদারকে 5,30,000 টাকা মোহরানা ধার্য করে ইসলামিক শরীয়ত অনুযায়ী নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। রণব একবার তার বাবার দিকে তাকায়। আজমল শিকদার তার ঘাড়ে শক্ত করে হাত রাখেন, যেন ভরসার হাত। এরপর একবার ছেলের দিকে তাকায়। ছেলের উচ্ছ্বসিত মুখ দেখে আর সময় ব্যয় না করে 3 বার উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ কবুল। সবাই উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ। এরপর কাজী ঘোষণা দেয়, সাক্ষীর সামনে রেখে বড় কনে উভয়ের সম্মতি প্রদান করছেন। আমি শরীয়ত অনুযায়ী রণব শিকদার ও মিসকাত শিকদার এর নিকাহ সম্পূর্ণ ঘোষণা করলাম। 2 লাইনের এই কথাটুকু যেন রণবের কানে বারবার বেজে চলছে।
চারপাশে হই হুল্লোড়, কিছুই যেন তার কানে যাচ্ছে না। এক পর্যায়ে চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে, তারপরে সব অন্ধকার। গল্প সমাপ্তির প্রণয়।